এদেরকে ঘোষণা করছে, তখন আপনি এবং আপনার দুজন যারা ছাত্র শিবিরের সাবেক নেতাও বটে তারা সেখান থেকে সরে আসলেন। প্রশ্নটা হচ্ছে, সরে এসেছিলেন কি এরকম নতুন আরেকটি প্ল্যাটফর্ম অথবা রাজনৈতিক দল করবেন বলেই? এটা কি মান অভিমান থেকে হলো, নাকি এটার পেছনে কোনো রাজনৈতিক দর্শন বা অন্য কিছু কাজ করছে? অথবা আমরা 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের একটা সম্ভাবনা এবং সুযোগ দেখেছি, এবং একই সাথে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিবর্তন সাধন করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো বিলুপ্ত করা, ভাঙা, এবং একই সাথে একটা নতুন বাংলাদেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা জাতীয় নাগরিক কমিটিতে থেকে কাজ করেছি। ছাত্র আন্দোলন থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তো আমাদের কিছু বিষয়ে আমরা নাগরিক কমিটিতে থাকাকালীন সময়ে কিছু বিষয় নিয়ে আমাদের ক্লারিটির প্রশ্ন ছিল। আমরা কিছু বিষয়ে দ্বিমত করেছি, আবার কিছু বিষয়ে স্বচ্ছতা এবং স্পষ্টতা চেয়েছিলাম যে এই বিষয়গুলো এইভাবে হওয়া দরকার। তো ওই জায়গাতে যেমন ধরেন মৌলিক কয়েকটা বিষয়, যে নাগরিক কমিটি এবং পার্টি গঠন প্রক্রিয়ায় যে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পার্টিসিপেটরি হওয়া দরকার। একই সাথে বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রেই একই সাথে পার্টির ভেতরে বা নাগরিক কমিটির ভেতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাটা আর একটু সুন্দরভাবে হওয়া দরকার। কিছু বিষয়ে স্বচ্ছতা নিয়ে আমাদের কোশ্চেন ছাত্র জীবন শেষ করার পরে ভিন্ন রাস্তায় গিয়েছে। হ্যাঁ, ভিন্ন রাস্তায় গিয়েছে। তো তাদের মধ্যে একটা ভালো হাইপ উঠেছিল এবং তারা কিন্তু এই নতুন শক্তির সাথে একাত্ম হয়ে এই কমিটিগুলোতে এসেছে। আমরা ওই কমিটি গঠনে অর্থাৎ মাঠের সংগঠক হিসেবে ভালো ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি। তো সেই জায়গাতে যখন আমরা দেখছি যে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভালো পার্টিসিপেশনের অভাব দেখছি, তখন ওখানে একটা লায়াবিলিটি থাকে। সেই জায়গা থেকে আমরা করেছি যে এই বিষয়গুলো আর একটু ক্লারিফাইড না হইলে আমাদের এখন একটা রাজনৈতিক পার্টিতে যাওয়া ঠিক হবে না। তো এই একটা ব্যাপার ছিল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যখন পার্টি হয়ে গেল, এখন কার্যত নাগরিক কমিটি আসলে ওইভাবে ফাংশনাল নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আসলে ওইভাবে ফাংশনাল নাই। কিন্তু একটা পলিটিক্যাল প্রেসার গ্রুপ থাকা দরকার, যেটা দল গঠন করছেন না। আমরা তো এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করছি না, এটা একটা পলিটিক্যাল প্রেসার করাচ্ছেন। এটা কিসের? এটা আমাদের এই যে উদ্যোগ, আমাদের একটা পলিটিক্যাল প্রেসার গ্রুপটা জাতীয় নাগরিক কমিটির বিকল্প কিছু হচ্ছে বলে ধরতে পারে। দল বা আপনারা নিবন্ধন চাইবেন না? না, এই মুহূর্তে আমাদের সেরকম কোনো চিন্তা বা ইয়ে নাই। আচ্ছা রিপাত, আরেকটা খুবই কমন প্রশ্ন, সেটা হচ্ছে যারা ছাত্র শিবির করেন, ধরেন যারা ছাত্র দল করেন তারা বিএনপির নেতা হন, যারা ছাত্রলীগ করতেন বা করেন তারা আওয়ামী লীগের নেতা হন, তাহলে যারা ছাত্র শিবির করেন তারা জামাতের নেতা হবেন। অনেকে হয়েছেন, ধরেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে অনেককে। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল, যেমনই ভাবে ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন। ছাত্র শিবির কিন্তু জামাতের এরকম কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। ছাত্র শিবির একটা স্বতন্ত্র, ওই যে লেজুর ভিত্তিকের যে প্রশ্নটা আসে বারবার, এখানে ছাত্র শিবিরের প্রত্যেকের এই স্বাধীনতাটুকু আছে যে সে ছাত্র জীবনে শিবির করলেও পরবর্তীতে সে জামাত করবে কি করবে না, এটা তো নিজের সিদ্ধান্ত। তার মানে ছাত্র শিবির না করেও যে এই আপনারা খুবই বলেন যে আপনারা একটু মধ্যপন্থী দল, এই মধ্যপন্থাটা আসলে কি? আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন বিএনপিকেও আপনারা একটা মধ্যপন্থী দল মনে করেন কিনা? কারণ বিএনপির সঙ্গে ইসলামিস্ট শক্তিরও একটা আছে, ঐক্য আছে। ইভেন আওয়ামী লীগের সঙ্গে আমরা জামাত ইসলামের রাজনৈতিক ঐক্য দেখেছি, হেফাজত ইসলামের সঙ্গে এক রকমের মাখামাখি বা প্রেমও দেখেছি। ফলে আপনাদের মধ্যপন্থাটা আসলে কি, হোয়াই ইট ইজ ডিফারেন্ট দেন আদার পলিটিক্যাল পার্টিজ? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই সেটা হচ্ছে নাগরিকদের অধিকার নিয়ে। একজন নাগরিকের যে অধিকারগুলো এনশিওর করা উচিত সেইগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আসলে আমাদেরকে সত্যিকার অর্থে যেটা দাবি করি সেটা হচ্ছে একটা পোস্ট আইডিওলজিক্যাল পার্টি। আমাদের কোনো প্রকার আদর্শের যে কপচানি, যেটা মার্ক্সবাদ, মৌদুদিবাদ কিংবা মুজিববাদ, যে কোনো যেটাই ঘটুক না কেন, আমরা সেই আদর্শিক কপচানিতে আসলে আমরা ঢুকতে চাই না। আমরা যেটা মনে করি, বাংলাদেশের নাগরিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের নাগরিক অধিকার নাই, তাদের যে ডিগনিটি এনশিওর হওয়ার কথা সেগুলো নাই, মানবিক মর্যাদা যে কথাটা, সেটা আসলে সেটা তারা যথাযথভাবে পাচ্ছে না। তাদের কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছে না, তাদের
ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে শুরু করে যেগুলো কথা আমরা বলি, যে যাদের যেগুলো আমাদের ইভেন বর্তমান যে কনস্টিটিউশনাল রাইট যেগুলো একজন নাগরিক হিসেবে যেগুলো পায়, কিংবা আমাদের যে ইউডিএসআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যেই মানে ইন্টারন্যাশনাল রেকগনাইজ যে রাইটসগুলো, সেই রাইটসগুলো যেগুলো আছে এগুলো আসলে তারা পায় না। একটা জিনিস দেখেন, যদি আমরা যেহেতু জুলাই অভ্যুত্থানের থেকে গড়ে ওঠা দল, জুলাই অভ্যুত্থানে দুই ধরনের মানুষ ছিল, একটা ছিল রাজনৈতিক দলগুলো, আর একটা দল মানুষ ছিল যারা হচ্ছে একদম সাধারণ মানুষ। আমাদের মেইন টার্গেটেড পিপল যারা, তারা হচ্ছে সেই সব সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। এক ধরনের নানামুখী মানুষ এখানে এসছে, নানা ধরনের নানামুখী মানুষ এখানে এসছে, একদম মনে করে যে এটা ঠিক, একদম মনে করে না ওইটা ঠিক। আমরা এই কারণে, এবং আমরা যেহেতু মনে করি যে না আমাদের হলো সবার পার্টিসিপেটরির ভিতর দিয়ে যাওয়া উচিত, সেজন্য সবার মতামত শুনতে যে আসলে বলা যায় যে এখানে কিছুটা হতে পারে দেরি হচ্ছে। কারণ নগরে বসবাস করে তাদের বোঝায়, ধরেন যে মানুষটি ইউনিয়ন পরিষদে বসবাস করে, মানে যে নগরের বাসিন্দা না, যে জনগণ, তাদেরকে কি আপনারা কোনোভাবে ইগনোর করছেন? না না, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সিটিজেন আর পিপল কি একই, যেই মানে যে কনস্টিটিউশন আপনারা মানতে চান না সেই কনস্টিটিউশনের কথা বলছেন? না, শুধু আমাদের একটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের কনস্টিটিউশন হচ্ছে মোটামুটি বলা যায় যে ইউডিএসআর যেটা, সেটাকে অ্যাডপ্ট করা, তারপরে হচ্ছে ইউনাইটেড নেশনের যে রেগুলেশন ওইগুলোর অ্যাডপ্ট করা। আমরা ওই যে মৌলিক জায়গা, এই জায়গাতে তো আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি জায়গাটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে, কিংবা অন্য যে ক্ষেত্রে যেখানে হচ্ছে এক ব্যক্তিকে কুক্ষিগত পাওয়ার দিয়ে একটা মুজিববাদ তৈরি করা হয়েছে। আমাদের সমস্যাটা ওখানে, আমাদের সিটিজেনদের রাইট নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। রিফাত একটু আগে যে অভিযোগগুলো করলো, যে কারণে রিফাতটা আপনাদের সঙ্গে বলছেন, ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নিব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন বা সংশোধন করব, বিএনপি সেই কারেকশন অন্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলে করবে। প্রশ্ন হচ্ছে সংস্কার কে করলো সেটা বড় কথা, নাকি কি সংস্কার হচ্ছে সেটা জনকল্যাণে হচ্ছে কিনা সেটি বড় কথা? আপনারা তো বলেন জনগণই সকল ক্ষমতার উৎস। দেখুন, এখানে সংস্কার কে করলো সেটাও বড় কথা, এবং কোন প্রক্রিয়ায় হলো সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। তো আপনি সংস্কার করছেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, যেটা ভুলণ্ঠিত হয়েছিল, যেটা কুক্ষিগত করে রাখা হয়েছিল দীর্ঘ 15 বছর ধরে, এবং যে প্ল্যাটফর্ম দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের জনগণ ভুক্তভোগী, এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং মুক্ত চিন্তা ভাবনার মানুষ, সাধারণ জনগণ ভুক্তভোগী, সেই জায়গা থেকে গণ অভ্যর্থনা হয়েছে। এই গণ অভ্যর্থনা কিন্তু একদিনে যদি কেউ বলে যে সাধিত হয়েছে, সেটা কিন্তু বলার জন্য বলা, তার ফ্যাসিস্ট সরকারের দোসররা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, আরো নানান ধরনের আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সেই জায়গা থেকে আমাদের এত ত্যাগ, এত নির্যাতন, দমন, নিপীড়ন, এত রক্তক্ষয়ী যুদ্ধ, এই ত্যাগ যেন বিসর্জন না হয়, এই মানুষের অধিকার যেন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তার জন্য আপনাকে একটা নির্বাচন উপস্থাপন করার জন্য, যেখানে সকলে অংশগ্রহণ করতে পারবে, তার জন্য ন্যূনতম যে সংস্কার করার দরকার সেটা করে জনগণের সরকার যখন আসবে, সেই সরকারের পরবর্তীতে ধাপে ধাপিয়ে দেয়া যে আপনারা যে পথে হাঁটছেন, এই পথে যদি অবলম্বন করতে দেন আপনারাও বিপদে পড়ে যাবেন। কারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে। আপনি একটা অনির্বাচিত সরকার দিয়ে কিভাবে আপনি সকল সংস্কার করবেন, সেটা কিভাবে সম্ভব? এবং যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, সকল মুক্ত চিন্তার মানুষের কথা অংশগ্রহণ থাকবে, তারপর আপনার সংস্কার, আপনি সব সংস্কার করে সেই রায় তো প্রফেসর ইউনূস সরকারের প্রতি থাকার কথা। তাহলে মানুষ এখন নির্বাচনের কথা বলছে কেন? সরকার ঠিকঠাক মতো চললে কি নির্বাচনের প্রলম্বিত হচ্ছে কেন সেই প্রশ্ন আসতো, নাকি সেটি সরকারের অদূরদর্শিতা, ব্যর্থতার কারণে নির্বাচনের দাবি আরো জোরালো? সম্মিলিত শক্তি, এবং একই সাথে জুলাই অভ্যুত্থানে সবাই ছিল, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। এখানে বিএনপি ছিল, ছাত্রদল ছিল, জামাত ছিল, শিবির ছিল, আওয়ামী বিরোধী সমস্ত শক্তি এখানে অংশগ্রহণ করেছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারোরই এখানে নির্বাচন প্রলম্বিত করার কোনো ইল ইন্টেনশন আছে। আমরা বারবার যেই বিষয়গুলো বলছি, যে 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষ এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখেছে, এবং সেখানে একটা অ্যাবসলিউট আধিপত্যবাদ, একটা ফ্যাসিবাদী শাসক
তার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান এবং সংস্কারের যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করছি সেগুলোকে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করা যেতে সেটা পারে। কি জনগণ চায়? ধরেন বিএনপির মতো একটা বড় দল যারা একাধিকবার নির্বাচন করে জয়ী হয়েছে এবং যাদের ভোটার সংখ্যা 30 এখানে আমি ভিন্ন একটি পার্সপেক্টিভ নিয়ে আসি, সেটি হচ্ছে যে বাংলাদেশে এক্সিস্টিং যে পলিটিক্যাল কালচার, সেই কালচারগুলো যদি ইন প্র্যাকটিস চেঞ্জ না হয়, যারা আমরা রাজনীতি করি বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা শুধুমাত্র সাংবিধানিক পরিবর্তন এবং কাঠামোগুলো রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। এই জন্য আমরা বারবার বলেছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন হইতে হবে। চাঁদাবাজি দুর্নীতির যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা আসে, তাহলে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। আমরা এই জায়গাটাতে প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে প্রেসার দিতে চাই। খুব সংক্ষেপে একটা উত্তর দিবেন কিনা? অনেকেই মনে করছেন যে ধরেন জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম অথবা আপনাদের যে নতুন প্ল্যাটফর্ম, আমি এটাও বলি, দেখেন ফ্যাসিস্ট যেই হয়ে উঠতে চাক, মানে যদি এনসিপিও ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয় বা এনসিপিও এখন যদি ফ্যাসিস্ট হয়, আমি সেটার বিরোধিতা করব, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব। বিএনপি হোক, জামাত ইসলাম যদি কোনোভাবে, আমি মানে বিশ্বাস করি না যে তারা কোনো ক্ষমতায় আসবে, কিন্তু কোনোভাবে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়, আমি মৌলিক প্রশ্নে প্রত্যেকটা রাজনৈতিক শক্তির এক জায়গায় থাকা দরকার। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে, একই সাথে আঞ্চলিক যে আধিপত্যবাদ বাংলাদেশে গত 15 বছরের ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গেড়ে বসেছিল, সেই প্রশ্নে, সেটার বিরোধিতার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। এবং কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, আমাদের নিজেদের অনুসন্ধান না, অন্য একটি টেলিভিশনের নিউজ, ফলে যথার্থতা আমরা জানি না, কিন্তু সমন্বয়কদের নিয়ে বা আপনাদের নেতাদেরকে নিয়ে কোনো নাহিদ সাহেবের পিএসকে নিয়ে অভিযোগগুলো ওঠে, এগুলোকে আপনারা কিভাবে দেখেন? এটা চাপ বোধ করেন কিনা? আচ্ছা, প্রথমত যেটা, সেটা হচ্ছে যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এটা অবশ্যই চাপের, কারণ একটা জিনিস দেখেন, মানে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলি, এটা যখন আমরা এই ঘোষণা যখন আমরা দিই, তখন এটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করব, সেই রাজনৈতিক বন্দোবস্তে যখন আমাদের নামে কোনো প্রকার অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো অনেক বেশি মানে আমাদের ইমেজকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। একটা জিনিস দেখেন, এর আগে আমরা একটা জিনিস দেখেন, বাংলাদেশের মানুষজন প্রতি 20 বছর পর তাদের মাঠে নামা লাগে। 47-এ পাকিস্তান বানাইলো, এরপরে 71-এ এসে আবার হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানদের টানানো লাগলো, এরপরে মানে জাস্ট কিছুদিনের মাথায় মুজিববাদ দিয়ে একটা বাকশালী ব্যবস্থা গড়ে উঠলো, এরপরে তারা 20 বছরের মাথায় আবার স্বৈরাচারী এরশাদ দিয়ে টানানো লাগলো, এরপরে আবার হচ্ছে ধারাবাহিকভাবে আমরা এই জায়গাতে আর যাইতে চাই না। আমরা চাই একটা মৌলিক সংস্কার হোক, এই সংস্কারের পরে একটা ইলেকশন হোক, যে ইলেকশনের মাধ্যমে এই বলেছেন যে বিএনপিকে নানাভাবে নেগেটিভ ভাবে চিত্রায়িত করে। প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্র আসলে বিএনপির বিরুদ্ধে কে করছে? মানে সবাই যেখানে জানে যে এখন হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, নির্বাচন হলে আপনারাই ক্ষমতায়, ফলে এত সাহস কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাতীয়তাবাদের আদর্শ ধারণ করেন এবং দল গঠন করেন, এবং তার নেতৃত্বে যখন বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি থেকে স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে এগোতে থাকেন, তখন থেকেই কিন্তু ষড়যন্ত্র চলমান। কারণ জাতীয়তাবাদের দেশের জনগণের স্বার্থকে আগে দেখে কিন্তু তিনি এই যে 96 সালে আপনার সংসদে আপনার তত্ত্বাবধায়ক সরকার এনে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন জনগণের চাহিদা অনুযায়ী। এবং পরবর্তীতে যখন এই দেশনায়ক জনাব তারেক রহমান তিনি যখন বাংলাদেশের রাজনীতিতে একদম মানে তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি শুরু করলেন এবং তার তৃণমূলের জনগণের সাথে মানে কানেকশন বৃদ্ধি পেল, তার ভিতর কিন্তু জিয়ার প্রতিচ্ছবি এই ষড়যন্ত্রকারীরা দেশি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ জাতীয়তাবাদের হাতে কিন্তু রক্ষিত হবে, এটাই জেনেই কিন্তু বিদেশি ষড়যন্ত্রকারীরা, দেশি ষড়যন্ত্রকারীরা এরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিকে ঠেকাও। ঠিক আছে, কারণ আগামী দিনে বাংলাদেশের জনগণ এখন স্বস্তি চায়, বাংলাদেশের জনগণ তার অধিকার ফিরে পেতে চায়, মানবাধিকার ফিরে পেতে চায়, আইনের সুশাসন চায়। আমরা কথা বলছি অনেক, কিন্তু এতে সারা বাংলাদেশে যে ধর্ষণের লীলাখেলা চলছে, কোথায় সরকারের অবস্থা? আমরা তো দেখতে পাচ্ছি না দৃশ্যমান। আজকে প্রত্যেকটা অলিতে গলিতে মব জাস্টিসের নামে যেভাবে নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষ নিপীড়নের শিকার হচ্ছে, এই কিছুতে আমি একটা কথা বলি,
এই যে ধরেন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো তখন আমি জেল থেকে বের হলাম 6 আগস্টে। আমার মেয়ে আমাকে জড়ায় ধরে বলে, মা দেখো সব ছাত্ররা সবাই দেখো, এই যে দেখো মা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মা দেখো এখানে সব, এরা কিন্তু আগামীর ভবিষ্যৎ, আমরা কিন্তু আগামীর ভবিষ্যৎ। তখন আমার মেয়ে বারবার বলছে, মা তোমরা এমন কিছু করবা না, বলবা না যাতে ওদের ভিতর আঘাত আনে, কারণ ওরা কিন্তু রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। হ্যাঁ, এই সন্তান আমার মেয়ে এই কয়েকদিন আগে বলল, মা যারা রাজনৈতিক দল গঠন করবে তারা কেন সরকারে গেল? আচ্ছা গেল সে নাহিদ, এটা আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার বক্তব্য। আমি কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সক্রিয় সমর্থন ছিল, তারা দীর্ঘদিন বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, নির্বাচন সেগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন হচ্ছে 7 মাসের মাথায় কি এমন হলো তুলসী গাভাট বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানালেন? আমার মনে হয় এখানে এটাকে যদি সামগ্রিকভাবে দেখি তাহলে উভয় দিকের সম্ভাবনাকে আমরা বা উভয় দিকের দায়কে আমরা উড়িয়ে দিতে পারি না। প্রথমত যদি এই সরকারের সমালোচনা করি, আমরা 7 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই মানে ভূমিকা দেখার কথা ছিল আমরা ওটা খুব ভালো দেখতে পাই নাই এখন পর্যন্ত, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত যেই অবস্থা দেখার মানে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই। সো এটা পূরণ না হওয়ার ফলে একই সাথে পতিত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে বসে যেই দেশি এবং বিদেশি তার যে মেকানিজমগুলো আছে সেটার মধ্য দিয়ে একই সাথে মিসইনফরমেশন ছড়ানো, ডিসইনফরমেশন ছড়ানো, প্রোপাগান্ডা চালানো এবং বিদেশি শক্তিগুলোর কান ভারী করে তোলা, এই কাজগুলো তো করছেই। এবং সেটা যদি জানেনও, সেটা সম্মিলিত প্রতিরোধ, কর্মকৌশল, সরকারের উদ্যোগ, সেগুলো কতখানি আসলে নেওয়া হলো? না, এই বিষয়টার আগে আমি প্রতিবাদ জানাই যে আমরা এখন তো যাই হোক আওয়ামী লীগ সরকারের কাজ এটা আমরা বলি না, পতিত স্বৈরাচার, এই বিষয়গুলো স্পষ্ট তো, এবং এই বিষয়গুলো তো বলতেই হবে, কিন্তু এর বাইরে নিজেদের ব্যর্থতার কথাও তো আমি একটু আগেই বলছি। জি দারুণ। ফারুক ভাই, আপনার কাছে আমি শুধুমাত্র যে জিনিসটা জানতে চাই, যুক্তরাষ্ট্রের এই উদ্বেগকে আপনারা কিভাবে দেখেন এবং এইটা সত্যি সত্যি আমলে নেওয়ার মতো ঘটনা কিনা? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে মানে সিদ্ধান্ত নিবে কিংবা বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বড় কনসার্নের বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের কনসার্ন, জনগণের কনসার্ন। এখানে ইউএসএ, রাশিয়া, চীন, ইন্ডিয়া তাদের কনসার্নের থেকেও আমাদের বাংলাদেশের মানুষের কনসার্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে প্রথমত যেটা মনে হয়। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে মানে ইন্টারন্যাশনালি বাংলাদেশের মানুষকে আবারও ওয়ার অ্যান্ড টেররের যেই পুরনো খেলা, ওই খেলার ভিকটিম বানানোর জন্য একটা কাজ চলছে। একটা জিনিস দেখেন, আমরা যদি দেখি 2004 সালে যখন মানে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া উনি যখন চীন সফরে যান, সেই চীন সফরে যেদিন উনি যান সেই দিনই বাংলাদেশের 63 জেলায় বোমা হামলা করানো হয়েছিল। সেই সময় বাংলাদেশে বলা যায় যে দেখানোর জন্য যে বাংলাদেশে ওয়ার অ্যান্ড টেররের এখনো এখানে মানে স্কোপ আছে, যদিও পুরো বিশ্বে এখন ওয়ার অ্যান্ড টেরর এখন একটা বলা যায় ডেড সাবজেক্ট, বাট বাংলাদেশে এখনো ওয়ার অ্যান্ড টেরর আছে, মানে চরমপন্থার উত্থান ঘটবে, এরকম একটা জুজুর ভয় দেখানো, বিশেষ করে যারা মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের একটা এখানে ইন্ধন থাকতে পারে। তো ধরেন যারা এটা করতে চায় তাদের হাতে অনেক সুযোগ কি আপনারা বা বাংলাদেশ সরকার? হেফাজত ইসলাম অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, এরপরে ধরেন জায়গায় জায়গায় যখন হলো মানে সংখ্যালঘুদের হামলা যখন হলো তখন আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা যে সেখানে মুদির পাহারা দিয়েছে। বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে ওন করছে এবং বাংলাদেশের স্বার্থকে তার নিজের স্বার্থ মনে করে সে মাঠে থাকছে। কিন্তু আমরা জানি, বিশেষ করে উইকিলিক্সের প্রকাশিত তথ্য প্রতিবেদন বলে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা কিভাবে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মতো শক্তিগুলোর কাছে সব কথা বলেন, তাদের হস্তক্ষেপ চান। ডেফিনেটলি, কারণ আপনি যে কোনো বিষয় আমি মনে করি যে শত্রুকে কখনো দুর্বল ভাবার কোনো কারণ নেই, এবং দুর্বল না ভেবে শত্রুর যে কোনো অস্ত্র ওইটা বিবেচনা করেই তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং বাংলাদেশের সকল জনগণ, রাজনৈতিক দল এবং বর্তমান সরকার, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ সম্মিলিতভাবে যদি চেষ্টা করি এই বহিঃশত্রু কিংবা ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে
জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান করা সম্ভব। শত্রু মিত্র চিনতে পারছেন properly? অবশ্যই যারা রাজনীতি করেন কিংবা রাজনীতির বাইরে যারা বিশ্লেষণ করেন, শত্রু মিত্র সবাইকে চিনতে হবে। কারণ শত্রুকে যদি আপনি না চিনতে পারেন তাহলে আপনি তার